আজ আমি আপনাদের পড়ে শোনাবো শিবরাম চক্রবর্তীর লেখা একটি খুবই মজার গল্প। গল্পের নাম বিহার ভূমি। সেদিনে কাগজে একটা খবর দেখলাম, বাংলাদেশ থেকে নাকি 10 শালা বন্দোবস্ত তুলে দেবার তোড়জোড় চলছে। তো আমি এই খবরটা সমরের কাছে পেশ করলাম, কিন্তু সমরের কোনো ইতর বিশেষ দেখা গেল না। সে বলল, বাংলার থেকে, বিহার থেকে না? তাহলে আর হলো কি, এ বন্দোবস্তটা সেখান থেকে উঠে গেলে বরং কাজ দিত। কেন, কি কাজ দিত শুনি? আমি জিজ্ঞেস করলাম। আরে, আমাদের শালা কই, বাংলা মুলুকে তো আমাদের 10 শালই রাজত্ব। যে কোনো জামাইকে শুধিয়ে দেখো না, শ্বশুরবাড়ি গেলে খালি শালি আর শালি। 7 বোনের মাঝখানে একটা ভাই হয়তো কোথাও শিবরাত্রি সলতের মতো টিমটিম করছে, আর কোথাও বা তাও নাস্তি, আর এক ফুৎকারি তারা নিভে যায়। শালার দাপট কোথায় বাংলায়? তবে হ্যাঁ, শ্যালকরা আছেন বটে বিহারে। আমার সন্দিগ্ধ সুর। তাহলে কোনো রকমের প্রাদেশিকতা হচ্ছে না তো? আরে আদৌ না, খাঁটি কথা। আচ্ছাবাদ না হলেও একেবারে সাচ্চাবাদ। আমার অভিজ্ঞতালব্ধ তথ্য। শুনতে চাও তো শোনো তাহলে। এই তো কিছুদিন আগের কথা। আমি বেড়াতে গেছি বিহারে। তা আমি বাধা দিয়ে বলি, "হ্যাঁ, রাঁচি গেছিলে তো? তাই তো জানতাম।" "কেন? রাঁচি কি বিহার নয়? আর রাঁচিই তো আসল বিহার ভূমি। যত বাঙালির আর পাগলের। কে না জানে?" যাক, যা বলছিলাম। তা উঠেছে একটা হোটেলে, লালপুরার কাছে। সার্কুলার রোডের উপরই হোটেলটা। স্টেশনের রাস্তাটা ঘুরে এসে মিশেছিল হোটেলটার কাছটায়। আবার সেই রাস্তায় আরও ঘোরালো হয়ে চলে গেছে পাগলা গারদের দিকে, কাঁকে রোড ধরে। বিকেলে হোটেল থেকে বেরোই, রোজই বেড়াতে বেরোই, সেদিনও বেরিয়েছি। কিন্তু ভাই, বাঙালির প্রাণ জানো তো, পথে নামলেই খোয়া যেতে চায়, কেমন যেন আনচান করে। পথে পা দিলি যেন, পথ ভোলায় এক পথিক এসেছি, আমায় চেনো কি? একেবারে পথ হারা ভাব, সর্বদাই খোয়া যাওয়ার পথে। কেন, রাঁচির পথে খুব খোয়া বুঝি? আরে তোমার মুন্ডু, পথের খোয়া না হে পণ্ডিত, পথের খোয়ার। ঢুকলো কিছু মাথায়? বুঝেছি। পথিক, তুমি পথ হারাই আছো? সেই সব নবকুমারের কপালকুণ্ডলী। তুমি তাই বলছো তো? দেখো, আমরা কলকাতার মানুষ। অলিতে গলিতে চলতে ফিরতে মেয়ে দেখে দেখে মানুষ। নির্মেয় রাস্তায় কি আমাদের পোষায়? কখনো ভালো লাগে? কিন্তু আমি যে সময় গিয়েছিলাম তখন সিজন ছিল না। বড়দিন কিংবা পুজোর হিড়িকে রাঁচি যখন বাঙালি আর বাঙালিনীদের বিহার ভূমি হয়ে ওঠে, তখন তার আমি যাইনি। আমি গেছি বে টাইমে। ও, বুঝলাম। যখন ওই সিজন একদমই নেই, মানে এসএইচই সিজন। না থাক, হাঁটছি পথ, মনের অবস্থা যাই হোক। ফাগুনের হাওয়া দিয়েছে, গাছের পাতা সবুজ, আর আকাশ কি নীল! এমন সুচারু দৃশ্যকে সম্পূর্ণ নিখুঁত করে তুলতে দরকার শুধু একটি সাথীর, একটি সুন্দর মেয়ে খালি। কিন্তু মেয়েরা কি কখনো খালি থাকে? আমি জানতে চাই। খালি ভেবে এগিয়ে দেখবে, শেষে এক খাল, আর সেই খাল ধরে কুমারীর পিছু পিছু কোন এক কুমির এসে হাজির। যাক, চলেছি বিষণ্ণ মনে। এমন সময়ে মেঠো পথ পেরিয়ে একটি মেয়ে এসে উঠল বাঁধা সড়কে, আমার সম্মুখেই। এক সাঁওতাল মেয়ে। দেখো, সাঁওতাল শুনে নাক সিটকো না ভায়া। সে তোমার সে সাঁওতাল নয়, দস্তুর মতো শিক্ষিত, খ্রিস্ট ধর্মে আলোকপ্রাপ্ত সাঁওতাল। দুপাতা ইংরেজি পড়া, মার্জিত রুচি, কেতাদুরস্ত। এরা হলো সাঁওতালের সংস্কৃত রূপ, শোভন রাজ সংস্করণ। না না, রানী সংস্করণ বলো, আমি ত্রুটি সংশোধন করি। হ্যাঁ, তা যা বলেছ, এ মেয়েটিকে তাই বলতে হয়। শাড়ি ব্লাউজ পরার কায়দা, চাল চলন আর চলনের চাল দেখে তাই মনে হয়। মিশনারিদের সঙ্গে মিশে যেসব নারী গোত্রান্তর লাভ করেছে,
তাদেরই একজন বটে। অনেক শ্বেতাঙ্গ এমন মেয়ে বিয়ে করে এখানেই সুখে বসবাস করছেন জানি। বিহারি ভদ্রলোকদের সাথেও বিয়ে-শাদী চলেছে শুনেছিলাম। এমনকি এই মেয়েটিকে দেখে আমারও মনে হলো যে, কি দেখে যেন মনে হয় চিনি উহারে, তাই না? ১ম দর্শনে প্রেম তুমি বিশ্বাস করো কি? তা আমার মনে হলো যে এমন একটি মেয়েকে পেলে, এমনকি বাঙালি কুমারীর পরিবর্তে পেলেও আমি ভরতে যাই। এই কালো পরীকে যদি আমার অঙ্ক সায়নী করতে পারি, দেখো অঙ্কের কথা কিন্তু তুলো না। অঙ্ক-টঙ্ক আমি কিন্তু ভালো বুঝি নে। আমি জানাই। অঙ্ক না বুঝো আইন তো বোঝো। ৩ আইন। তো এই মেয়েকে পেলে ৩ আইনে বিয়ে করে আমি এখানেই থেকে যাই। বাংলা আমার মাতৃভূমি তা ঠিকই, কিন্তু বিহারকে আমার জামাতৃভূমি বানিয়ে ফেলি। সাঁওতালের মেয়ে বিয়ে করে বিহারের জামাই হয়ে বগল বাজাই। আরে বগল নয়, মাদল। আমি উল্লেখ করি। না করে পারি না। ওই ডিটেল ওয়ার্কের কোনো খুঁত আমার ভাল লাগে না। লেখকরা এ বিষয়ে স্বভাবতই খুব খুঁতখুঁতে। তা সে যাই হোক, মেয়েটি চলতে লাগলো আমার আগে। আমার কথায় তোমার ভাষার কিছু প্রকোপ দেখা যাচ্ছে, সেজন্য তুমি কোপান্বিত নও তো? আর কিছু না, এ হচ্ছে শিবরাম চক্রবর্তীর সঙ্গে কথা বলার বিপদ। আচ্ছা আমার কথা থাক। মেয়েটির কথা বলো। আচ্ছা তাহলে কি রূপ বর্ণনা দেব? তাহলে শোনো। কালো বটে, কিন্তু কি শ্রী! আর কালোও নয় ঠিক। একেবারে নতুন কচি পাতার রং। কি তার চেকনাই! লালিমা নেই বটে, কিন্তু লালিত্য আছে। আর কি তার চুলের গোছা হে! যেন সাপের মতন বেনি ঝুলছে। কিসের সঙ্গে তুলনা দেই? সেই কালো চুলের সঙ্গে মিশে তার দেহ সুষমা এক মুখে বর্ণনা করে কার সাধ্যি? আর তোমার আবার একটি মাত্র মুখ। আমার দুঃখ হয়। হ্যাঁ, বাঙালি মেয়ে রূপসী আমি মানি। বঙ্গললনার মিশ্রতার তুলনা হয় না, তাও সত্য। কিন্তু এই সাঁওতাল দুহিতার এহেন সুগঠিত দেহ, এই রূপটি বাঙালির ঘরে কিন্তু একেবারেই বিরল। এ যেন ভাস্করের খোদাই, একেবারে পাথর পুঁতে বানানো। এই সৌষ্ঠব, একে বাংলা ভাষায় যে কি বলে আমার ঠিক জানা নেই। তুমি জানো? দেখো ঠিক সুঠাম বাংলাটি আমি জানি নে। এটা আমায় বলতে হয়। সুঠাম? হ্যাঁ। ওই সুঠামই ওর বাংলা। অনেক সুন্দর মেয়ে আমি দেখেছি। তারা শুধুই সুন্দর কিন্তু সুঠাম নয়। আর এ মেয়ে সুঠাম। আর সুঠাম বলেই সুন্দর। এক কথায় একবারে অপরূপ। মেয়েটি আমার আগে হাঁটছিল। আর আমি এগিয়ে গিয়ে তার সঙ্গ নিলাম। আহা! কি তার হাতের গড়ন হে! যেমন চওড়া হাতের কবজি, তেমনি না, মোটি পেলবও নয়। কিন্তু তাহলেও এমন হাতাবার মতো হাত আমি কখনো দেখিনি। পাণিগ্রহণের যোগ্য বটে। আর তার পা, বাংলা করে পা বললে কিছুই তার বলা হয় না। বাংলা ভাষায় তার পদচিত মর্যাদাই নেই। হিন্দি করে গোর বললে হয়তো কিছু প্রকাশ পেতে পারে। ও, গরুর মতো ক্ষুরধার বুঝি? আরে না, গোর মানে কবর। ওর গোর মানে আমার গোরস্থান। ওই শ্রীচরণই আমার যেন মরণ। প্রতি পদক্ষেপেই। কেষ্ট যে কেন শ্রীরাধার পদাপল্লব মুদিরাম মাথায় করে মরতে চেয়েছিলেন, আর শিব যে কেন শ্যামার পায়ের তলায় মরে আছেন, তার মর্ম বোঝা যায় সেই পা দেখলে। পা না পায়ের গোড়ালি? গোড়ালি কিংবা কবর, সেই পা। কিন্তু আরেক কবর ছিল তার মাথায়। তার কবরই। কবরই কাকে বলে জানো তো? তার সেই চুলের গোছা। আহাহা! আহা! তারপর ওসব আহা-উহুর পর কি হলো? আমি কবরের পরে কাবারের খবর আসতে চাই। আচ্ছা তোমার ওই আহার পর্বের পরে কি হলো? তারপর আমি মেয়েটার সঙ্গ ধরলাম। আমার পায়ের আওয়াজে সে ফিরে তাকালো। আহা! কি সুন্দর যে সেই চোখ ভাই, কি বলবো? চোখ না আঁখি কি বলে না? কি মধুর তার দৃষ্টি! দেখলাম শীতে তার সিঁদুর নেই। ও, অদূরদৃষ্টিও ছিল তোমার তাহলে। কিন্তু খ্রিস্টান হলে কি সিঁদুর থাকে নাকি? দেখো ওখানকার সাঁওতালরা এক অদ্ভুত জাতের খ্রিস্টান। তারা কালীপুজোও করে, আর মুরগিও বলি দেয়। মিশনারিদের মানে, আবার মা শীতলাকেও।
হিন্দুয়ানি সিঁদুরে তাদের মানা নেই। আচ্ছা, মালুম হলো। তারপর? তারপর কি? মেয়েটি হাসলো আমার দিকে তাকিয়ে। হাসতেই মুক্তোর মতো ঝকঝকে তার দাঁতের শাড়ি। আহা! বলতে হবে না আর। মুক্ত হাসি, বুঝতে পেরেছি। আর সেই হাসিতেই সোজা কথায় দাঁত বসালো তোমার মনে, এই তো? হ্যাঁ, সেই হাসির সামনে পড়ে ১ম এ আমার জিভ যেন জড়িয়ে গেল। কথা বলবার কোনো শক্তিই রইল না। তারপরে জিভ একটু আলগা হতেই আমি ওর নাম জিজ্ঞেস করলাম। ও বলল, "সুমরি।" আমার নাম সুমরি। আহা! কি মধুর নাম! তোমার হয়ে আমিই বলে দিলাম। কিছু মনে করো না, আমি বললাম বলে। হ্যাঁ, সুমরি মানে সুন্দরী। তবে রাষ্ট্রভাষায় নয়, সাঁওতালিতে। কিন্তু তাহলেও সারা রাষ্ট্রে আমরি বাংলা ভাষায় ভাষাভাবেও সুন্দর বোঝাতে সুমরির জুড়ি নেই, এটা আমি বলব। এত মিঠে নাম আমি কক্ষনো শুনিনি। আর এমন চালে বলল সুমরি, ও যেন ঠুমরির চাল। হ্যাঁ, ঠিক। আমি ওর পাশাপাশি চলতে লাগলাম। গল্প করতে। কত কি গল্প! ফাঁকা রাস্তায় চলছি দুজনায়। কেউ কোথাও নেই। সাহসী হয়ে সহসা ওর হাতটি আমার মুঠোর মধ্যে নিলাম। ও কোনো বাধা দিল না। আমার মন অবশ্য আমার হাতের নাগালে ছিল না। অনেকখানি এগিয়ে গেছিল। অনেক দূর। আমার হাতের বাইরেই তখন চলে গেছে। এমন সময়ে এক তৃতীয় ব্যক্তির আবির্ভাব টের পাওয়া গেল। ঘাড় ফিরিয়ে দেখি হাত ৫ দূরে একটা বাচ্চা, সাঁওতাল বাচ্চা। বাচ্চাটা সাগ্রহে আমাদের লক্ষ্য করছিল। তীর ধনুক নিয়ে নাকি? না, এমনি শুধু হাতেই। আমি সুমড়ির দিকে চাইলাম সপ্রশ্ন নেত্রে। বললাম, "ইয়ে কৌন হ্যায়?" তো সুমড়ি বললে, "ওর ভাই।" আরে মেয়েরা ভাইয়া শুনতেই আমার টনক নড়ল। ছেলেটাকে ডেকে ওর হাতে একটা আধুলি দিলাম। আর পেতেই কি হলো জানো? ধনুকে ছিলা ছেড়ে তীর যেরকম আবেগ ভরে বেরোয়, ঠিক তেমনি এক ছুটে নিমেষের মধ্যে সে হাওয়ায় মিশে গেল। একবারে হাওয়া হয়ে গেল। তো আমার ভাবী শালাকে ভাগাবার পর আবার আমরা এগোই। এবার আমি একটু বেশি এগিয়েছি। গল্পের ফাঁকে আলতোভাবে তাকে জড়িয়ে ধরেছি। ওর তরফ থেকে কোনো বাধা এলো না। সাঁওতালি মেয়েরা সত্যি বলতে কি বেশ উৎসাহপ্রদ বলতে হয়। সাধে আর সুসভ্য শ্বেতাঙ্গরা মেম ফেলে ওদের বিয়ে করে আর সাদা সাঁওতাল বনে যায়? জড়িয়ে ধরে আস্তে তাকে আমার কাছে টেনেছি। তার চুলের গোছায় হাত দিয়েছি। কপালে আর কপলে আঙুল বুলোচ্ছি। আদরে ওর চোখ বুজে এসেছে। হয়তোবা আরো সমাদরের অপেক্ষাতেই এমন সময়ে পেছন ফিরে আবার কার পায়ের আওয়াজ। চুলের ফাঁস থেকে আমার হাত খুলে নিলাম। আর ওর গালের পাশ থেকে ঘাড় ফিরিয়ে তাকালাম আর চোখে। ঠিক আমার পেছনেই আরেকটি বাচ্চা। আগের নমুনার আরেকটি। কিন্তু তার হাবভাব আরো গম্ভীর। সুমড়ির দিকে ভ্রু তুলতেই জানা গেল ওটা ওর আরেকটি ভাই। বালকটির দিকে চেয়ে মধুর হাসি হাসলাম। যদিও মনে ইচ্ছে হচ্ছিল দিই ছোঁড়াটাকে এক ধাক্কা। মোড়াবাদি পাহাড়ে মাথায় তুলে একবারে ফেলে দিই গোড়ায়, চূড়োর থেকে গুঁড়ো করে ফেলি। একটা চূড়ান্ত করে ছাড়ি। ১ টাকা অন্তত। কিন্তু না, সেরকম অর্ধচন্দ্র না দিয়ে একটা আধুলি দিলাম। আরেকটা আধুলি। আর দিতেই সেও উধাও। এতক্ষণে বেলা পড়ে এসছিল। সূর্য ডুবু। সন্ধে হব। ঠিক যাকে বলে মধুর সন্ধিক্ষণ। ষড়সন্ধি তো অনেকক্ষণই হয়েছে। কথা গড়িয়েছে বহুদূর। এখন এই গোধূলি লগ্নে অন্য সন্ধির ষড়যন্ত্র করলে কেমন হয়? পথের ধারে পাথরের একটা টিলার উপরে গিয়ে বসলাম। ভাবছি এবার বিয়ের কথাটা পারব। কিন্তু কি করে পারি? কেন? ডিমের মতোই পারবে। বিয়ে না ডিম এই মনে করে পারবে। আমি বাতলাই। পেড়ে ফেলবে পত্রপাঠ, আবার কি? দেখো, তোমরা লেখক মানুষ। তোমাদের ভাষায় কুলোয়। আমি ভাই ভাষার কুল পাই না। তোমাদের ভাষা নিয়ে আমাদের কারবার। আর তার উপরে এখন আবার রাষ্ট্রভাষায় বাতচিত চালাতে হচ্ছে। কিন্তু প্রেমের কথা কি রাষ্ট্র করার উপযুক্ত? পণ্ডিতজিরাই বলতে পারেন। আমি যে কি করে কথাটা ওর কাছে রাষ্ট্র করি, কিছুতেই তার ঠাউর পাচ্ছিলাম না। কথায় বলে না, লাখ কথা না হলে বিয়ে হয় না। এ কথাটা কিন্তু একেবারে খাঁটি।
আরে এই জন্যই তো ঘর টক লাগে, টিএলকে টক লাগুক। কিন্তু লাগ কথা দূরে থাক, একটা কথাও আমার কাছে লাগসই ঠেকল না। ভাঙা হিন্দিতে বলতে গিয়ে যদি বিয়ের আবার ইয়ে হয়ে যায়, যদি সম্বন্ধ গোড়াতেই ভেঙে যায় সব। অবশেষে ভাবলাম, মুখের ভাষায় যাকে ধরা যায় না, তাকে না হয় অতরের ভাষাতেই ধরি। কথাটাকে না হয় মৌখিক করেই ফেলি। চুমু দিয়েই গ্রেপ্তার করি ওকে। তাই করতে যাচ্ছি, এমন সময়ে আবার সেই গেরো। দীর্ঘ নিঃশ্বাস ফেলল সমর। আরেক খুদে শয়তান। না সততেই সুমড়ি ঘাড় নাড়ল। জানালো যে তারই ভাই, আরেক ভাইয়া। তখন কি আর করা? পকেট হাতড়ে আরেকটা আধুলি বেরোলো। তারপরে আধুলি আর আপদ একসাথে বিদায় করে নিশ্চিন্ত হয়ে চুমু খেতে যাচ্ছি। আবার এক। তারপর আবার আরেক। তারপরে ফের আবার আরেকজন। চুমু দেব কি? ও, তখন তাহলে নিশ্চয়ই নিজেই চমৎকৃত হয়ে গেছো। হ্যাঁ, একেবারে অক্ষরে অক্ষরে। পরমহংসদেব যে কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলেছিলেন, আমি তখন টের পেলাম। কিন্তু কামিনীকে ছাড়া তো আমার পক্ষে সম্ভব না। কামিনীর জন্য কাঞ্চন ছাড়তে পারি, তাই ছাড়লাম। কাঞ্চনমূল্য ছড়াতে লাগলাম চারদিকে। রূপো, নিকেল, তামা, সিকি, দুয়ানি, ডবল পয়সা যা ছিল পকেটে তামাম বিলিয়ে দিলাম আমার সে হবু শালাদের। একবারে দু হাতে বেরোলাম, যতক্ষণ পর্যন্ত ছিল। কিন্তু তখনও এই সুমরির ভাতৃবাহিনীর অন্ত নেই। তখনও তারা আসছে, আসছে তো আসছি। তখনও চারপাশে আমার পদধ্বনি। মনে হলো আমি যেন টিলার উপর থেকে খসে পড়েছি। না, পড়িনি ঠিক, কিন্তু পড়ে গেলে যা দশা হতো তাই হলো আমার। আমার যা কিছু ছিল খসলো। না পড়েই একবারে হাড়গোড় ভাঙা দেওয়া হলাম আমি। সমর বলল, তাহলে এক কথায় বলতে গেলে বিহার ভূমি একেবারে সমরাঙ্গন হয়ে উঠল, বলো? হ্যাঁ, হুবহু আমার শালাদের সৌজন্যে। তখনও দেখি তারা আসছে। মাটি ফুঁড়ে উঠছে, কি আকাশ থেকে উড়ে আসছে, নাকি গাছের ডাল থেকে নামছে কে জানে। মোটের উপর তার তাল সামলাতে, তাল কিংবা সাঁওতাল যাই বলো, আমি তো একেবারে বানচাল। বিয়ের আগে আমার তালাক। দেখলাম সেই তল্লাটে যত খুদে খুদে বাচ্চা সব্বাই ওই সুমরির ভাই। সুমরির দেহের খোদাই দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। কিন্তু ওর বাবার খোদকারি যে আরো চমৎকার, তা আমার ধারণা ছিল না। আমার পকেট ফাঁকা হয়ে গেল, কিন্তু ওর ভাইয়ের এক ভগ্নাংশকেও, 0.0001 অংশকেও, এই সে আবার অঙ্ক। আমি আঁতকে উঠি। জিরোতে যাও তো জিরো, কিন্তু অঙ্ক কেন? ডেসিমেলে আমদানি কিসের জন্যে? সুমরিকে যে চুম্বিত করছিলে তার কি হলো? কিছুই হলো না। সেই ইচ্ছে আমার ধূলিসাৎ হয়ে গেল। দেখলাম আমার ব্যাংকে সব টাকা তুলে এনে যদি আধুলিসাৎ করি, তাহলেও আমার রজতখণ্ডের চেয়ে ওর ভাইয়ের সংখ্যা বেশি হবে। তাই বলছিলাম কি, যদি 10 সালার ব্যবস্থা দূর করতে হয়, তাহলে গৌড়বঙ্গ নয়, বিহার থেকেই তার দৌড় শুরু হোক। তা নইলে বিহার ভূমি কোনো দিনই নিষ্কণ্টক হবে না। এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো মন্তব্যে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মনের মুকুরের সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।